ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজরিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজার কোন দিকে যাচ্ছে। আমরা সাম্প্রতিক সময় দেখছি যে নতুন সরকার আসার পর পুঁজিবাজারের ইন্ডেক্স ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘ বেশ 2 বছর সময় পর পুঁজিবাজারের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বাজার আগের তুলনায় যে সিদ্ধান্তগুলো সংস্কার কমিটি নিয়েছিল সেগুলো ধীরে ধীরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন নেতৃত্ব তাদের কার্যক্রম সম্পন্ন করছে এবং বিভিন্ন বিষয়ে পলিসি রিলেটেড কার্যক্রম চলমান রয়েছে। তো আমরা আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে পুঁজিবাজারের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে কথা বলবো এবং বাজারের আর কোন কোন দিকে কি কি কার্যক্রম চলছে সেগুলো আমরা আলোচনার বিষয় নিয়ে আসব। আমাদের সাথে পুঁজিবাজারের দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ভিসি, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। আমাদের সাথে রয়েছেন পুঁজিবাজারের বিশেষ মুখ, যাকে আমরা সবসময় পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আলোচনায় পাই। তিনি হচ্ছেন আহমেদ রশিদ লালী, ব্যবস্থাপনা পরিচালক, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিস লিমিটেড, এবং তিনি প্রাক্তন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডিবি এর সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতে যেহেতু আমাদের সাথে একজন মার্কেটের ডিরেক্ট ইনভেস্টমেন্টের সাথে যুক্ত যিনি আছেন, তার কাছ থেকে একটু মার্কেট আপডেটটা শুনে আমি আপনার কাছ থেকে আসবো। আহমেদ রশিদ লালী, আপনি তো পুঁজিবাজারের একদম শুরু থেকে চড়াই উতরাই দেখে দেখে আজকে এই পর্যন্ত এসেছেন। আমাদের একটা বিশেষ দাবি ছিল ডিমিউচুয়ালাইজেশন, এবং সেখান থেকে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারও পেয়েছি এবং চায়নাকে নিয়ে এখন আমরা হাঁটছি এবং নতুন সরকারও এর মধ্যে তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। তবে পুঁজিবাজারে এখন বর্তমান বেস্ট পার্ট যেটা মানে বিনিয়োগকারী এবং সকলের দাবি ছিল যে মার্কেটে নতুন লিডারশিপ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। সেই জায়গায় এখন বিনিয়োগকারীদের অনেকের সাথে কথা বলার পর আমরা জানতে পারলাম যে অনেকেই বাজারের প্রতি একটা পজিটিভ ধারণা রাখছে যে আগামীতে যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো অনেকটা হয়তো যাচাই বাছাই করে বিনিয়োগ বান্ধব হবে। আপনি যেহেতু সরাসরি ইনভেস্টমেন্টের সাথে যুক্ত আছেন এবং বিনিয়োগকারীদের সাথে কথা বলছেন, একটু কি বলবেন যে আসলে কারেন্ট সিচুয়েশনে বাজারটা কোন দিকে যাচ্ছে বা কীরকম? মোটামুটি সবই আপনি বলে ফেলেছেন, তারপরেও কিছু অ্যাড করি। সেটা হলো যে দেখেন, আমরা নতুন সরকারের অপেক্ষায় ছিলাম, নতুন এসইসির অপেক্ষায় ছিলাম। সো নতুন সরকার এলো এবং ওনারা আসার পরে ওনারা অনেক কিছু ঘোষণা দিলেন যে এই পুঁজিবাজারকে আমরা এইভাবে দেখতে চাই, ইভেন প্রাইম মিনিস্টার সহ। তারপরে আমরা দেখলাম যে নতুন এসইসি চেয়ারম্যান সাহেব আসলেন, খুবই অভিজ্ঞ চেয়ারম্যান, এবং আমি একটা কথা বলবো যে উনি যেহেতু ওনার জীবনের অনেক অংশই মাল্টি ন্যাশনালের সাথে কাটিয়েছেন, সো মাল্টি ন্যাশনালের যে ইম্পেডিমেন্টসগুলো ছিল, যে কারণে মাল্টি ন্যাশনালগুলো বাজারে আসছিল না, সেই জিনিসগুলো উনি দূর করবেন, যেটা আমাদের লিস্টিং রেগুলেশনে। সো ভালো একটা জিনিস আমরা পেলাম আমাদের নতুন চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। আরেকটা জিনিস আমরা যেটা পেতে যাচ্ছি সেটা হলো যে বিগত এসইসি যে 3টা জিনিস দিয়ে গেছিল, মিউচুয়াল ফান্ড, আইপিও এবং মার্জিন রুল, এই তিনোটাকে এই নতুন এসইসি আবার নতুন কিছু সংযোজন বিযোজন করে এই জিনিসগুলো ওনারা আবার সঠিক নিয়ে আসছেন, রেগুলেশনসগুলো নিয়ে আসতেছেন। সো কাজেই এই জিনিসগুলো ইতিমধ্যে মার্জিনটা বোধহয় কনফার্ম হয়ে গেছে প্রায়, এখন আইপিওটা চূড়ান্তের পথে, গেজেট আকারে পাস হবে, রাইট। সো এই জিনিসটা মিউচুয়াল ফান্ডেরও এটা ওনারা চেঞ্জ যা করার ওনারা করে রেডি করে ফেলেছেন এবং খুব শিগগিরই আমরা পেয়ে যাব। সো আমার কাছে অল ইন অল মার্জিন রুলে যে সকল প্রবলেমসগুলো ছিল এবং ওনারা যে জিনিসগুলো করতে চাচ্ছিলেন নতুন এসএসসি, এবং তার পরবর্তীতে পাবলিক রিয়াকশন যেটা আসলো, আমি এটা খুব সাধুবাদ জানাই এসএসসিকে যে পাবলিক রিয়াকশন আসার পরে ওনারা ওনাদের পথ ঠিক করেছেন এবং যে জিনিসগুলো বাজারের জন্য ক্ষতিকর এই 3টা রুলে, সেই জিনিসগুলো ওনারা পরিবর্তন করেছেন। সো কাজেই আমার কাছে মনে হয় যে জনাব মাসুদ খান সাহেবের নেতৃত্বে এসইসি এখন পর্যন্ত আমরা যেটা দেখছি খুবই ভালো কাজ ওনারা করছেন এবং ওনারা খুব তাড়াতাড়ি করছেন। মানে আসার 3-4 দিনের মধ্যে বেক্সিমকো লিমিটেড ছেড়ে দিলেন, আপনার ইসলামী ব্যাংক ছেড়ে দিলেন। মানে ওনারা চাচ্ছেন বাজারটা খুব তাড়াতাড়ি তার নিজস্ব গতিটা যাতে পায়। একটা জিনিস লক্ষণীয় যে এই সরকার আসার পরে ইন্ডেক্সের যেমন গ্রোথ হয়েছে, আপনার সিমিলারলি 300 কোটি 350 কোটি টাকার ভলিউম থেকে এখন 1200-1400 কোটি টাকা ভলিউমে চলে আসছে। সো কাজেই দিস ইজ এ ভেরি গুড নিউজ। সো আমার কাছে মনে হয় যে বাজার ইজ গোয়িং অন আ রাইট ট্র্যাক
অ্যাবসলিউটলি, এবং আমি আশাবাদী। সেক্ষেত্রে পুঁজিবাজারের যে এই চ্যালেঞ্জ পুনরুদ্ধারের জন্য আসলে নতুন নেতৃত্ব কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত যে এই কমিশন আসার পর মোটামুটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে বাজারের উপর মানুষের আস্থা ফিরে এসেছে, এবং লালি ভাই অলরেডি বলেছেন যে আমাদের ইন্ডেক্সের ভিতরেও যেটা রিফ্লেক্টেড হয়েছে, একইভাবে আমাদের ভলিউম অফ ট্রানজ্যাকশন যেটা 1300-1400 কোটি টাকা রেগুলারলি হচ্ছে, আমার মনে হয় যে এটা এই কমিশনের উপর যে মানুষের আস্থা আছে তার একটা ক্লিয়ার একটা রিফ্লেকশন। তবে বিগত দিনগুলোতে মার্কেট যেভাবে শ্যাটার ছিল এবং স্ট্রাকচারাল ব্যারিয়ার দিয়ে মার্কেটটাকে যে পর্যায়ে আনা হয়েছিল, অন্তত এই কমিশন সেটা উপলব্ধি করতে পেরেছে বলেই বিশেষ করে মার্জিন রুল সহ এসএমই মার্কেটের বিষয়টা নিয়ে আইপিও রুল টুলের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো আনতে যাচ্ছে, সেটা আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তবে এই মার্কেট তো একটা ডাইনামিক, সময়ের সাথে সাথে তার রুলসেরও পরিবর্তন করতে হয়। তবে আমার মনে হয় যে এই মুহূর্তে যে সমস্ত পরিবর্তনগুলো দরকার, বিশেষ করে গত কমিশন মার্কেটটাকে যেভাবে প্যানিক করে ফেলছিল, বিশেষ করে মার্জিন রুল দিয়ে, এবং এমনভাবে মানে ইমপ্র্যাকটিক্যাল যে সমস্ত জিনিস ইম্পোজ করেছিল, যার কারণে এই মার্কেটে তো জনগণ আসতে চায়নি, বরং অনেক ইনভেস্টর তাদের টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই মার্কেটে কোনোভাবে ইনভেস্ট করাকে মানে তারা লাভজনক মনে করে নাই। তবে আমরা যেটা শুনেছি যে বা অনুমান যেটা করতে পাচ্ছি যে আগামী সপ্তাহে হয়তো মার্জিন রুলটা হয়তো ডিক্লেয়ার করবে, এবং সেক্ষেত্রে মোটামুটি বিভিন্ন স্টেক হোল্ডার যারা, বিশেষ করে মার্কেটে যারা অ্যাক্টিভ প্লেয়ার, তাদের মতামতগুলো তারা শুনেছে, এবং আমার ধারণা সেই মার্জিন রুলের ভিতর বা পলিসির মধ্যে এটা রিফ্লেক্টেড হবে। তবে এখনও কিছু মানুষের ভিতর একটা বিষয় রয়ে গেছে, সন্দেহ আছে যে আসলে অডিটেড অ্যাকাউন্টসের উপর ভিত্তি করে ইপিএসটা ব্যবহার করা হবে নাকি ট্রেইলিং ইপিএস ব্যবহার করা হবে। যেমন আমি যদি এখানে যদি একটু বলি, আমি অলওয়েজ অডিটেড ইপিএস ব্যবহার করা আমি পক্ষে না। তার কারণ হচ্ছে যখন ফাইনাল ইপিএস ডিক্লেয়ার করবে, যেহেতু তখন আরও 3 মাস সময় থাকে, তার মানে অনেক সময় 1 বছর আগের ইপিএসটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে একটা কোম্পানির পারফরমেন্স মেজার করার ক্ষেত্রে। আমরা যেহেতু ফাইন্যান্সের পড়াশোনা করা লোক, সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশানই হচ্ছে মার্কেটের মূল প্যারামিটার। তো সেক্ষেত্রে 1 বছর আগের ইপিএসটা ব্যবহার করা হচ্ছে যে কিছুটা রিয়েলিটি রিফ্লেকশন থেকে আমরা বঞ্চিত হব। এবং আমার মনে হয় 1 বছরের ভিতর একটা কোম্পানির তার ফাইন্যান্সিং ডিসিশনগুলো অনেক ভালো হতে পারে, তার ইনভেস্টমেন্ট ডিসিশন ভালো হতে পারে, এবং 1 বছরের ভিতর অনেক অপরচুনিটি কোম্পানির জন্য আসতে পারে, ব্যাড লোনও রিকভার করতে পারে, সেটাও আরও অনেক কিছু হতে পারে। ইভেন গভর্নমেন্টের অনেক পলিসি ম্যাটার অনেক সেখানে অনেক পজিটিভ অনেক দিক আসতে কোম্পানি তো পারে। অফ ছিল, সেগুলো আবার বাংলাদেশ ব্যাংক ওপেনও করে দিয়েছে। জি জি, সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে আমি কিন্তু অলওয়েজ ট্রেইলিং ইপিএস ব্যবহার করার পক্ষে। এটা একটা দিক। আর একটা দিক হলো যে আমার কাছে এখনও যেটা মনে হয় যে এসএমই মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো আছে, বলা হচ্ছে লেনদেন করার ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 30 লাখ ইনভেস্টমেন্ট থাকতে হবে। এখন মেইন মার্কেটে যেখানে একটা সামান্য অংশ বা সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট থাকার পরে যে বাই সেল করতে পারে, কিন্তু এসএমই মার্কেটের ক্ষেত্রে আপনি যখন বার দিয়ে দিলেন যে 30 লক্ষ টাকা আপনার ইনভেস্টমেন্ট থাকতে হবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই জায়গাটাকে আমার মনে একটু রিথিং করা দরকার, এবং মার্কেটে যাতে পার্টিসিপেন্টের সংখ্যা যাতে বাড়ে, যে সমস্ত বিনিয়োগকারী দীর্ঘদিন যাবৎ নিষ্ক্রিয় ছিল তারা যাতে এখানে বিনিয়োগ করতে পারে, তারা যাতে ট্রানজ্যাকশন করতে পারে। কারণ আমাদের এখনও জিডিপির সাপেক্ষে আমাদের কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু খুবই কম, যদিও এখনও আমার ধারণা বিলো 20%, যেখানে ইন্ডিয়াতে সিঙ্গাপুরে আপনি দেখবেন ইভেন 100% বা 100%-এরও বেশি। সেই দিক থেকে আমার মনে হয় যে আমাদের মার্কেটের পটেনশিয়াল এখনও অনেক হাই, কিন্তু এই মার্কেটে আমাদের এখনও বিও অ্যাকাউন্টসে যদি আমার এক্স্যাক্ট হিসাব নাই, হয়তো 12 থেকে 15 লক্ষর মতো। কিন্তু আমরা দেখবেন যে উন্নত দেশগুলোতে যারা স্টক মার্কেটে পার্টিসিপেট করেছে জনসংখ্যার প্রায় 60%, 70% পর্যন্ত কিন্তু পার্টিসিপেট করে। কিন্তু আমরা এখানে যদি দেখি যে সে লাইক 15 লাখ, তার মানে বাংলাদেশের যেখানে জনসংখ্যা হচ্ছে সে 18 কোটি অথবা 19 কোটি বা 20 কোটি যেটাই বলেন না কেন,
সেখান থেকে যারা বিনিয়োগকারী, হয়তো আপনি মনে করেন যারা ইনভেস্টর এমন সংখ্যা তো কয়েক কোটি হবে, কিন্তু সেখানে মাত্র কয়েক লাখ বি অ্যাকাউন্টস হোল্ডার আছে। এটার মানে হচ্ছে যে আমাদের মার্কেটে জনতার পার্টিসিপেশন কিন্তু অনেক কম। এবং এই মার্কেটে আরেকটা দিক যেটা আমরা বারবার বলে আসছি, যে বাইরের মার্কেটগুলো কিন্তু দেখবেন আপনি অলওয়েজ ইনস্টিটিউশনাল ইনভেস্টর ডমিনেটেড মার্কেট, কিন্তু আমাদের এই মার্কেট কিন্তু হাইলি ডমিনেটেড বাই রিটেইলার্স। এটা এই জায়গা থেকে কিন্তু আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। এবং আরেকটা কথা বলা ভালো, যে আমাদের এখানে এই দেশের অনেক বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানিগুলো কিন্তু এই মার্কেটে এখন আসে নাই, যাদেরকে এনলিস্টেড হওয়া উচিত। একই সাথে সরকারের অনেক কোম্পানি আছে যারা কিন্তু এখন এই মার্কেটে এনলিস্টেড না, আবার এনলিস্টেড হলেও অল্প পরিমাণ শেয়ার এই মার্কেটে আছে। জি। এখন মার্কেটের গভীরতা যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে লং টার্মে মার্কেটটাকে সাস্টেইনেবল করা very সেক্ষেত্রে difficult। মিউচুয়াল ফান্ডগুলোতে এসআইপি নিয়ে কাজ করছে এবং তারাও কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসছে মার্কেটে। আমি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর একটা পার্ট আপনার জন্য রেখেছি, সেটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে লালি ভাই, লাস্ট যে এপিসোড আপনার সাথে আমি করেছিলাম আমার মনে আছে ইন্টার্ম গভর্নমেন্টের সময়, এবং যিনি আসলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি তার যে পাওয়ার এক্সারসাইজ করে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নোটিশ পাঠানো হতো, এবং ইনভেস্টর যারা তারা অনেকটাই বাজার বিমুখ হয়ে পড়লো, যে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই নোটিশ তাদের কাছে চলে যেত, এবং তাদের তদারকি এবং তদন্ত এই বিষয়গুলো আপনি তুলে ধরেছিলেন। সেখান থেকে আমরা মার্কেটটা ধীরে ধীরে দেখলাম যে নেতিবাচক পরিস্থিতিতে যাচ্ছিল। এরপর মার্কেটে কিন্তু অনেক ইনভেস্টররাই মার্কেট বিমুখ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করার কথা বলছে, তারাও কিন্তু মার্কেট থেকে দূরে সরে গেছে। এ বিষয়ে কথা বলবো, তবে আমার একটু বিরতির সময় হয়ে গেছে, আমি ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আমরা কথা বলছিলাম যে আসলে এই যে ঘন ঘন তদন্ত এবং ঘন ঘন ইনকোয়ারি, যেটা ইনভেস্টরদেরকে অনেকটা বাজার বিমুখ করেছে, এরপরে আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও মার্কেট পড়ে যাওয়ার পরে অনেক লসের সম্মুখীন হয়েছে। বড় ইনভেস্টররা মার্কেটের প্রতি আসলে বিমুখ হয়ে গেছে, যেটি তার বক্তব্যেও এসেছে। সেরকম একটা সিচুয়েশন থেকে মার্কেটকে যদি আবার ইনভেস্টরমুখী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আমরা টেনে আনতে চাই, এই ক্ষেত্রে আসলে কি আপনি পদক্ষেপের কথা বলবেন? জি, ধন্যবাদ। বিষয়টা কিছুটা মিজান ভাই বলেছেন, তারপরে আমি একটু ব্যাখ্যা দিই। সেটা হলো যে বিগত এসইসি যে ছিল, সেই এসইসিটা ফাইন করা ছাড়া কিছুই করে নাই। নোটিশ দিয়ে সবাইকে করা ছাড়া কিছুই, যেটা আপনি বললেন, কিছুই করে নাই। সো আমার কাছে দেখেন, আজকে ওই এসইসি 21 মাস পর্যন্ত দেখেন আপনি 350-400 কোটি টাকার মধ্যেই ছিল। এখন দেখেন একটু বিনিয়োগকারীরা স্পষ্ট একটা দিক নির্দেশনা চায়, এবং এই এসইসি চেয়ারম্যান আসার পরে এবং গভর্নমেন্ট নতুন আসার পরে উনারা যে সিগন্যাল বাজারে দিয়েছে, ওই সিগন্যালেই কিন্তু বাজারটা ঘুরে দাঁড়িয়েছে। যে সকল বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে বসেছিল, ওনারা পার্টিসিপেশন শুরু করেছেন, এবং এই পার্টিসিপেশন শুরু করার ফলে আজকে 1400, 1500, 1200 কোটি টাকা ট্রেড হচ্ছে। সো বাজারে কনফিডেন্স ফিরে আসছে, এবং আরও কনফিডেন্স আসবে যখন সামনে এসইসি যে সকল রুল আনতে যাচ্ছে, সেইগুলো চলে আসলে পরে কনফিডেন্স আরও বাড়বে। এবং আমি আশাবাদী যে আগামী 2-3 বছরে 2,500-3 হাজার কোটি টাকা ট্রেড হবে। আশ্চর্য হবার কিছু নাই। ইন্ডেক্স 10,000 যাবে আগামী 3-4 বছরে, এইটা আশ্চর্য হবার কিছু নাই। বিকজ সরকার এখান থেকে টাকা উত্তোলন করার একটা প্রক্রিয়া হয়তো করবে, সেইটা করলে বাজার আরও সমৃদ্ধশালী হবে। সো কাজেই আমার মনে হয় সরকার ওই ইসেই এগোচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি আরেকটু পরে যাচ্ছি, বিকজ আমাদের যে অর্থমন্ত্রী, উনি আমাদের পুঁজিবাজারেরই একজন আমাদের বাজার বান্ধব, চিটাগং স্টক এক্সচেঞ্জের স্রষ্টা। তো আমি সেটি আসলে আমি বলবো। আমি তার আগে একটু আপনার কাছে জানতে চাই যে যখন আসলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জকে বলে দিচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ স্বাধীনভাবে কাজ করতে পারে,
পারবে এবং সে তার তদন্ত বা তার কার্যক্রম সে নিজের মতো করে করতে পারবে, তাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সকল সময় অনুমোদন নেওয়ার দরকার নেই। এমন একটি সময় আমরা দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ চলছে এবং সেটি প্রায় রিসেন্টলি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকেই বলছে যে 100-র উপরে কর্মী ছাঁটাইয়ের একটা কার্যক্রম শুরু হয়েছে এবং যাদের হয়তো চাকরির মেয়াদ 20 বছর 25 বছর। তো এটি আসলে কিসের প্রক্রিয়ায় বা কিভাবে আপনারা এই কাজগুলো করছেন? দেখেন, এইটা তো যারা পুঁজিবাজার চালাচ্ছে ওনারা ভালো বলতে পারবেন। আমরা বাইরের থেকে হুইসেল ব্লোয়ার হিসাবে যতটুক বলতে পারি সেটা হলো যে 25 বছর 30 বছর এক একজনের চাকরি, সেই এক্সপিরিয়েন্স লোকগুলা 1996-এর বাজারও তারা সামাল দিয়েছে, 2010 সালের বাজারও সামাল দিয়েছে। এই জাতীয় লোকদেরকে আপনারা বের করে দিচ্ছেন। সো এইটা খুব আনফর্চুনেট। তাও কীভাবে বের করছেন সেটা হলো টার্মিনেট করছেন। আপনারা একজন এমপ্লয়িকে টার্মিনেট করে দিচ্ছেন, উনি জানে না 5 মিনিট আগে পর্যন্ত, ডেকে টার্মিনেশন লেটার দিয়ে দিচ্ছেন। সো আপনি যদি মাস টার্মিনেশন করেন, 17 জনের অলরেডি হয়ে গেছে, আরও এই 28 জনের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মোট 28 জন, তারপরে 100 জনের দিকে যাবে। সো এই জিনিসটা হয়েছে কি, আপনি যখন মাস এটা করতে কোনো আইনত বাধা নাই, টার্মিনেশন আপনি করতে পারেন। বাট আপনি যখন মাস করবেন, মানে বিশাল এক কর্মচারীদেরকে বের করবেন, তখন এটার সিস্টেম হলো আপনাকে গোল্ডেন হ্যান্ডশেক করতে হয়, অথবা আপনি ইয়েটাতে অ্যামেন্ডমেন্ট আনেন, আপনার রিটায়ারমেন্ট অ্যামেন্ডমেন্ট আনেন। আমি জানতে চাচ্ছি কি এমন সমস্যা চলছে যেটা যার কারণে আসলে এই বিষয়গুলো হচ্ছে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিছু আমাদের ডাইরেক্টরদের মধ্যেও। ধরেন একজন ডাইরেক্টর, উনি 20 সাল 21 সালে উনি কনসালটেন্সি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকে এবং ভালো একটা ফিস উনি পেয়েছে, হ্যাঁ, প্রায় 70 লাখের মতো একটা ফিস উনি পেয়েছে। সো উনি কিভাবে ডাইরেক্টর হন? নাম্বার 1, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ডাইরেক্টর হয়ে গেলেন, উনি আবার যে ইভ্যালুয়েশন করেছেন কর্মচারী-কর্মকর্তাদের, যে ইভ্যালুয়েশন করেছেন কনসালটেন্সিতে, ওই ইভ্যালুয়েশনের উপরে এখন উনি এনআরসি হলো চিফ, এনআরসি কমিটি, নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটির চিফ। সো এখন উনি উনার ক্ষমতা বলে উনি এসব চাকরিচ্যুত করছেন, এইটা করছেন, সেটা করছেন। সো এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইটা কিভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখছে আমার জানা নাই। আমি একটা জিনিস বলে এই যাত্রা শেষ করব, সেটা হলো যে দেখেন, উনারা যখন এই সিদ্ধান্তটা নিল তখন কিন্তু অন্তত 4 জন ডাইরেক্টর, 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট সহ 4 জন ডাইরেক্টর মানা করছে যে এই মুহূর্তে নতুন সরকার এসছে, উনারা আপনার জেনারেশন করতেছে, হ্যাঁ, এমপ্লয়মেন্ট জেনারেশন করছে, এই মুহূর্তে একটু গো স্লো হন, এখনই এই কাজে কর্মযজ্ঞে আপনারা হাত দিয়েন না। কিন্তু চেয়ারম্যান সাহেবও এগ্রিড, কিন্তু তারপরে কি হলো যে হঠাৎ করে এই চাকরিচ্যুতি শুরু হয়ে গেল। জি, লালি সাহেব যেটি বললেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন অভিভাবক হিসেবে তিনি তার মতো করে আর কি বিশ্লেষণ করলেন, কিন্তু আপনি তো আসলে মার্কেটের বাইরে থেকে যদি আপনি বিশ্লেষণ করেন, যে কোনো মানে কর্মকর্তা বা কর্মচারী চাকরি যাওয়ার পরও তার যখন তার আসলে প্রবলেমগুলো পাওয়া যায় বা সে কোনো আনলফুল কাজ করেও থাকে, তাকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ এবং সময় এবং পিরিয়ড দেওয়া হয়। আর যেটি আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানালো যে সেটি তারা প্রপার ওয়েতে সেই জায়গাগুলো হচ্ছে না এবং সেই জায়গাগুলো করা হচ্ছে না। এই সমস্যা যদি চলমান থাকে এবং এতগুলো স্কিল ম্যান যদি চলে যায়, তাহলে আসলে স্টক এক্সচেঞ্জের যে কার্যক্রম সেগুলো তো ব্যাহত হতে পারে, বা কেন বা কী কারণে সেটিও তো মিডিয়ার সামনে তুলে ধরার একটা বিষয় আছে। এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত যে বর্তমান সরকার আসার পরে যেখানে এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা করছে এবং তাদের কতগুলো ব্রডার কিছু গোল আছে যে কী পরিমাণ তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। এখন যারা এখানে একটু টেকনিক্যাল প্রতিষ্ঠান, ইচ্ছা করলেই কিন্তু যে কোনো লোকে এখানে এমপ্লয় করা সম্ভব না, জি জি সেটাই আপনাকে বলছি। এখন হঠাৎ যদি তাদেরকে টার্মিনেট করা হয়, এটা তো ভেরি আনফর্চুনেট। এখন টার্মিনেশন বা ডিসমিজাল এটা কিন্তু একেবারে খুব এক্সট্রিম লেভেলের জিনিস, এটা খুব বড় মাপের, মানে প্রাতিষ্ঠানিক এমন কিছু তারা অপরাধ করেছে যে যার কারণে এটাই হচ্ছে তার মাত্র প্রাপ্য। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আইনে যেটাই উল্লেখ থাক না কেন,
কনস্টিটিউশন যেহেতু সুপ্রিম ল, সেই লয়ের কোনো আর্টিকেলকে ভায়োলেট করে যদি অন্য কোনো লয়ে যদি তাকে শাস্তি দেওয়া হয় এবং এটা যদি কনস্টিটিউশনের আর্টিকেলের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে অটোমেটিক্যালি দ্য ডিসিশন ইটসেলফ ইজ ইনইফেকচুয়াল অ্যাব ইনিশিও, শুরুতেই এটা বাতিল বলে কিন্তু আপনি কি বিবেচিত মনে হবে। করেন যে এই মুহূর্তে দ্রুত সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তাদের এই পদক্ষেপের উপরে নজরদারি করা উচিত? পার্সোনালি আমি ভিতরের অংশটুকু জানি না, কিন্তু গভর্নমেন্টের যে পলিসি তার সাথে তাদের এই কর্মকাণ্ডের কিন্তু আমার কাছে কিছুটা সাংঘর্ষিক মনে হয়। জি, আমাদের হাতে একদম সময় নেই। আমরা আসলে যেহেতু যে কোনো বিষয়ে আমাদের অভিভাবক হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এমন একটা পরিস্থিতি এখন রয়েছে, সেখানে কি কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে বলবেন? অবশ্যই চেয়ারম্যান সাহেব একটা সিদ্ধান্ত নেবেন এবং আমার মনে হয় যে ইনভেস্টিগেশন খুব শিগগিরই হয়ে যাবে। আমার মনে হয় যে সঠিক নেতৃত্ব যেহেতু আছে, এসএসসির চেয়ারম্যান সাহেব হয়তো সেই বিষয়টি আরও গভীরে দেখবেন এবং সেই তদন্ত কমিটি গভীরে পর্যবেক্ষণ করে দ্রুত, কারণ আসলে দক্ষ ক্যাপিটাল মার্কেটে তো লোক পাওয়া খুব কঠিন। তারপরও এখন 100 জন দক্ষ মানুষকে যদি একবারে সরিয়ে দেওয়া হয়, মার্কেটই তো আসলে একটা না, ডিফিকাল্ট উনি খুব ডিস্টার্ব, উনি খুব ডিস্টার্ব এই বিষয়টা নিয়ে এবং উনি মনে করছেন যে এটা খুব আনফরচুনেট একটা ঘটনা ঘটেছে। সো উনি একটা কমিটি করে এটা ইনভেস্টিগেট করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শক মণ্ডলী সবাইকে। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।